তুই বাড়ি চলে যা হিমাদ্রি, আমি ট্রেনে উঠে পড়ব। আরে না না, আগে ট্রেনটা তো আসুক, তোকে তুলে তারপর আমি বাড়ি ফিরব। তারপর তুই এখানে একা একা ফাঁকায় বসে থাকবি নাকি? হ্যাঁ, আরে দূর, শুধু শুধু তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি কেন? বাড়িতে যেয়ে তোর তো আবার অনেক কাজ আছে। কালকে আবার আমাদের রাতের ডাক ইউটিউব চ্যানেলে নতুন ভূতের গল্প আসবে, সেটা তো এখনও এডিটই হয়নি। যা ভাই, তুই বাড়ি চলে যা, আমার কোনো অসুবিধা হবে না। উম, ঠিক আছে, তাহলে সাবধানে যাস। আর বাড়ি পৌঁছে আমাকে একটা ফোন করবি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুইও সাবধানে যাস। আমি স্টেশনের ভেতরে গেলাম। চারিদিক একেবারে ফাঁকা, কোথাও কোনো লোকজন নেই, থাকারও কথা নয়। গ্রামগঞ্জে স্টেশনে এত রাত্রে লোকজন কোথাও যায় না বা আসে না, তাই সাধারণত এই স্টেশনগুলো ফাঁকাই পড়ে থাকে। গ্রামে একটা বিশেষ জিনিস আমি লক্ষ্য করেছি, গরমকাল পড়লেই গ্রামের ছেলেরা স্টেশনে বসে আড্ডা দেয়, কিন্তু শীতের সময় আর সেই সব দেখা যায় না। যে যার ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। হঠাৎ কিছু দূরে প্ল্যাটফর্মের উপরে একটা বেঞ্চে একজন লোককে বসে থাকতে দেখলাম। ঠিক তার পেছনে রয়েছে একটা ছোট্ট দোকান, হয়তো চা বা কফির হবে। দোকানটা খোলা দেখে আমি একটু অবাক হলাম। লোকটার কাছে এগিয়ে গেলাম। কোথায় যাবেন বাবু? ট্রেন ধরবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই 10:30 নাগাদ যে ট্রেনটা আসবে ওটাতেই যাব। তাহলে আপনাকে বসতে হবে বাবু, কিছুটা দূরে ট্রেনটা খারাপ হয়ে গিয়েছে। ট্রেন আসতে আসতে আরও 30 মিনিট লেগে যাবে। আচ্ছা, তাহলে ইন্টারনেটে তো কোনো তেমন নিউজ পেলাম না। আরে, অনলাইনওয়ালারা কি জানে যে আগের স্টেশনে ট্রেনের লাইনের গন্ডগোল হয়েছে? এ বাবা, তাহলে কি হবে? আজকে কি আর ট্রেন আসবে না? আরে না না বাবু, আসবে আসবে, ট্রেন আসবে। একটু এখানে বসো, একটু পরেই চলে আসবে। ও, এলেই ভালো। আচ্ছা বাবা, তুমি চা খাবে? হুম, না না, আমি চা খাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এখানেই একটু বসো। স্টেশন এখন একেবারে ফাঁকা। দোকানদারটি দোকান বন্ধ করে বাড়ি চলে গেল। পড়ে রইলাম শুধু আমি। পুরো স্টেশনটাতে এখন আর কোনো লোকজন নেই। লোকটা বলে গেল ঘন্টাখানেক সময় লেগে যাবে ট্রেনটি আসতে। শীতের রাত, তার উপর আবার একা বসে থাকলে তো সময়ই কাটবে না। ইস, আমার রাত্রে যাওয়াটা ঠিক হচ্ছে না। হিমাদ্রি বলেও ছিল ও একটু দাঁড়াবে, থাকলে মনে হয় ভালোই হতো। আবার এদিকে বাড়ি ফিরতে হবে, কাল মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। ফাঁকা স্টেশনে একা বসে থাকতে একটু ভয় ভয়ও করছে। একটা সময় বসে থাকতে থাকতে আমার ঘুম চলে এলো। কখন যে ঘুমিয়ে পড়লাম সেটাও বুঝতে পারলাম না। হঠাৎ ঠান্ডা হাওয়ার দমকায় আমার ঘুমটা ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে পড়লাম।
উঠে প্রথমেই হাত ঘড়িটা আমি দেখে নিলাম। ঘড়ি বলছে এখন 12:30। এ বাবা, প্রায় 2 ঘন্টা আমি ঘুমিয়ে পড়েছিলাম। পকেট থেকে মোবাইলটা বের করে ট্রেনটা কোথায় আছে সেটা চেক করলাম, আর মোবাইলটা যা দেখালো সেটা দেখে আমার মাথায় একটা বাজ পড়ল। ট্রেনটা তো প্রায় শিয়ালদা পৌঁছে গেছে। নিজের উপর খুব রাগ হলো। এত কিসের ঘুম? এমন ঘুমালাম যে ট্রেনের আওয়াজটাও পেলাম না। এবার কি হবে? সেই সকালের আগে কোনো ট্রেন নেই। সারা রাত কি তাহলে আমাকে এই ঠান্ডায় স্টেশনেই বসে থাকতে হবে? কি করা যাবে আর? আমি উঠে পড়লাম। ভাবলাম বসে থেকে আর কাজ নেই, একটু স্টেশনে পাইচারি করি। এদিক ওদিক করতে করতে অনেকটা টাইম কেটে গেল। ধুর, আর ভালো লাগছে না। একটা সিটে বসে পড়লাম। না, বসে পড়লাম না, শুয়েই পড়লাম। খুব ঘুম পাচ্ছে। কিসের যেন একটা ঠেলাতে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে উঠে বসলাম। দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়, এত রাত্রে একটা মেয়ে! মনে মনে খুব ভয় পেলাম। কি উদ্দেশ্য তার? ভয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি আমাকে চেনে। তার মুখে একটু হাসি। কিরে কৌশিক, চিনতে পারছিস আমাকে? আরে আমি অন্তরা। একটু চিন্তায় পড়ে গেলাম। অন্তরা? কে অন্তরা? এমন কাউকে আমি চিনি আমার তো মনে পড়ছে না। বুঝতে পেরেছি, এখনো তো মনে পড়ছে না, তাই তো? আরে দমদমে আমরা একসাথে এক অফিসে কাজ করতাম। ও, এখন আমার মনে পড়েছে। আজ থেকে 2 বছর আগে একটা টেলিকলিং অফিসে আমি আর অন্তরা কাজ করতাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে রে। আরে তুই এখানে কোথায় যাবি? তুই যেখানে যাবি, মানে শিয়ালদা যাব। ভালোই হলো। একা বসে বসে অনেকটা বোর হয়ে গিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, একটু ভয়ও করছিল। যাক, অনেক দিন পর বন্ধুকে দেখে তার সঙ্গে একটু গল্প করব, এই ভেবেই একটু ভালোই লাগছে। তারপর আমাদের নানা কথাবার্তা শুরু হলো। এখন আমি কি করি, ও কি করে, এই সমস্ত কথা নিয়ে অনেকক্ষণ সময় কেটে গেল। জানতে পারলাম অন্তরা কোনো মানসিক চাপে ভুগছে। ওকে অনেক কথা আমি বোঝালাম। ওকে বললাম আমাদের রাতের ডাক অ্যানিমেশনের জন্য আমাদের হয়ে কাজ করতে, ওর ভালো লাগবে। আমার কথা শুনে ও একটু হেসে বলল, কৌশিক, তোর সাথে আমার আগে দেখা হলো না কেন? যদি হতো তাহলে খুব ভালো হতো রে, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ ট্রেনের আওয়াজ পেলাম। এত রাতের ট্রেন! এতে আমি যে একটু অবাক হইনি সেটা আমি বলবো না। আমাকে অবাক হতে দেখে অন্তরা বলল, আরে, এত অবাক হচ্ছিস কেন? শুনিসনি আজ রেল লাইনে কিছু কাজ হচ্ছিল, তাই সব ট্রেনই তো লেট চলছে। এখনো তো শেষ রাতের ট্রেনটা যায়নি, ওটাই আসছে। ও, বাঁচলাম। যাক, ঠান্ডায় আর মরতে হবে না। তা তুই এই ট্রেনটাতেই যাবি তো? হ্যাঁ, এই ট্রেনটাই যাব তো, কিন্তু লেডিস কামরায় উঠবো। ঠিক আছে, সাবধানে উঠিস।
ট্রেন আসতেই আমরা যে যার কামরায় উঠে পড়লাম। শেষ রাতের ট্রেন বলে একেবারেই ট্রেনটা ফাঁকা। আমি যেই বগিটায় উঠলাম ওটাতে তো একটাও জনমানব ছিল না। ট্রেনটা ছেড়ে দিল। কিছুক্ষণ পর আরও একটা স্টেশন চলে এলো। হঠাৎ আমার চোখ গেল স্টেশনের একটা কোণের দিকে। দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। না, রেল লাইনের ওপর দিয়ে হাঁটছে। ওটা তো অন্তরা। দেখলাম ও সারা শরীর রক্তে মাখামাখি, চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কি বীভৎস লাগছে ওকে। কিন্তু এমন অবস্থা ওর হলো কিভাবে? কিছুক্ষণ আগে তো আমরা একসাথে ট্রেনে উঠেছিলাম। তাহলে একটা অজানা ভয় আমার উপর চেপে বসলো। গলা শুকিয়ে এলো আমার। ট্রেনটা এখন আস্তে আস্তে করে প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করেছে। দেখলাম অন্তরা আমার দিকে তাকিয়ে একটা বিকট হাসি হাসছে। কি করব ঠিক বুঝে উঠতে পারলাম না। অনেকক্ষণ আগে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এসেছে। মনের মধ্যে অনেক প্রশ্ন আর ভয় নিয়ে আমি সিটে বসে থাকলাম। হঠাৎ একটা অজানা গলার আওয়াজে আমার ধ্যান ভাঙল। এই যে দাদা, টিকিটটা দেখাবেন একটু? আর বলবেন না দাদা, আজ যা দিনটা গেল। এই দেখুন না, একটু আগে একটা অন্তরা বলে মেয়ে ট্রেনের ঝাঁপ দিয়ে মারা গেছে। সেই বডি সরিয়ে আবার হাসপাতালে পাঠাতে হলো। তারপর ট্রেনটা ছাড়লো। কত দেরি হয়ে গেল বলুন তো। এরা ঘরে সমস্যা করে এসে রেল লাইনে মাথা দেয়, যত সব। কি, অন্তরা সুসাইড করেছে? ভয়ে আমার গলাটা শুকিয়ে এলো।